অবশেষে ওসমান হাদির খুনি গ্রেফতার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভারত থেকে আজকে গ্রেফতার হয়েছে ওসমান হাদি হত্যার প্রধান আসামি এবং সহযোগী। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাদের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ওসমান হাদি হত্যার মাস্টার মাইন্ড, ওসমান হাদি হত্যার মূল শোটার এবং তার প্রধান সহযোগী। কি তথ্য দিয়েছেন? রোজার দিন মাত্র ইফতারি খুলছে আর সাথে সাথে সুসংবাদ, একেবারে আল্লাহ আসমান থেকে সুসংবাদ পাঠিয়ে দিছে আমাদের বাংলাদেশের মানুষের জন্য। সেটা হলো বাংলাদেশের ইতিহাসে এই দৃশ্য আর কখনো মানুষ দেখছে কিনা আমার মনে নেই। আলহামদুলিল্লাহ, ভালো করলে অবশ্যই ভালো বলতে হবে, খারাপ করলে সেটাও বলতে হবে। আচ্ছা, যাই হোক দর্শক, এই মুহূর্তের রীতিমতো একটা বড় ব্রেকিং নিউজ। সেই ব্রেকিং নিউজটা এসেছে ভারত থেকে। প্রফেসর ইউনূসের সরকার পরিবর্তনের পরে একটা বড় চমক আসলো ভারত থেকে। সেই চমকটা হলো চমক সৃষ্টি করছে জামাত, অসাধারণ এক্সাম্পল সৃষ্টি করছে জামাত। দর্শক, এটা ইতিহাসে বিরল ঘটনা, এটা রাজনীতিতে দেখা যায়, এটা দেখবেন আপনি ইউরোপ আমেরিকায়। কিন্তু জামাত যা শুরু করেছে, মানুষ আক্ষেপ করবে, মানুষ জামাতকে হন্য হয়ে খুঁজবে, মানুষ বলবে যে এই জামাতকে চাই, জামাতকে মানুষ জোর করে ক্ষমতায় বসাতে চাইবে। খেলা কোন লেভেলে চলছে? নাসির উদ্দিন পাটোয়ারির নামে মামলা করায় বিএনপি নেতা শোকজ, মির্জা আব্বাসকে চাঁদাবাজ। নাসির উদ্দিন পাটোয়ারি বিভিন্ন রকমের কথা বলে থাকেন, যে কারণে বিএনপির এক নেতা মানহানির মামলা করেছেন। সেই বিএনপির নেতাই শোকজ। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই প্রথম আলোর মতিউর রহমানের পায়জামা খুলে দিলেন, বললেন 2 দিনের ভিতরে চাঁদা দিলে 30 লাখ, তার চাইতে দেরি হলে 1 কোটি। এরকম চাঁদাবাজি করে প্রথম আলো। খুবই গুরুত্বপূর্ণ 2-3টি বিষয়ের উপরে আমি আমার মতামতটা ব্যক্ত করব। প্রথমে আসি আমরা শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এই 2 কালপ্রিট পশ্চিমবঙ্গের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বলে একটি খবর প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ সহ সারা বাংলাদেশে আপনারা জানেন যে প্রচন্ড বিক্ষোভ চলছে। অর্থাৎ যেদিন তিনি গুলিবিদ্ধ হন 12ই ডিসেম্বর, তারপর থেকেই আন্দোলন চলে আসছে এবং ধারণা করা হচ্ছিল এরা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত এতদিন তাদের আশ্রয় দিয়ে রেখেছিল, হঠাৎ করে তারা আজকে এই নিউজটি প্রচার করেছে, লাইভ সম্প্রচার করেছে। বনগাঁ সীমান্ত থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা জানিয়েছে। সেখানে পালিয়ে থাকার পরে তারা আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। তো এই খবর পেয়ে পশ্চিমবঙ্গ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এখন অনেকেই এই বিষয়ে কথা বলছেন, প্রশ্ন উঠছে যে এটি কি আসলেই গ্রেপ্তার নাকি নতুন কোনো নাটকের মঞ্চায়ন? কারণ ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়েছিল, এটি ভারত সরকারের না জানার কথা নয়। এতদিন তাহলে তাকে কেন গ্রেপ্তার করলো না? এখন কেন হঠাৎ করে তাকে গ্রেপ্তার করলো? আর এই গ্রেপ্তার করে তাকে কি বাংলাদেশে ফেরত দিবে, বাংলাদেশে প্রত্যার্পণ করবে? এখানে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে, বাংলাদেশের মানুষের সামনে হাজির হয়েছে। কারণ আমরা জানি যে ভারতের সাথে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে বাংলাদেশের, এই চুক্তির আলোকেই কিন্তু আসামের বিচ্ছিন্নতাবাদী উলফা নেতা অনুপ চেটিয়াকে কিন্তু বাংলাদেশ ভারতের হাতে তুলে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখন কিন্তু বারবার বাংলাদেশ ভারতের কাছে এই দাবি জানিয়ে আসছে যে আপনাদের সাথে আমাদের যে বন্দি চুক্তি আছে, এই চুক্তির আলোকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠান। চিঠি পর্যন্ত দিয়েছে কয়েকবার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সেই চিঠির প্রতি তারা ভ্রুক্ষেপ করেনি। এখন তারা ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে আমাদের ধারণা যে তারা এবার হয়তো ওইটার কাফারা আদায় করবে, অর্থাৎ শেখ হাসিনাকে দেবে না, শেখ হাসিনাকে তাদের কাছে রেখে দেবে। শেখ হাসিনাকে তারা পুনর্বাসিত করে তারপরেই বাংলাদেশে পাঠাবে, একটা বিহিত করে, যাতে তার গায়ে কোনো ফুলের টোকা না লাগে, এরকম একটা ব্যবস্থা করে বাংলাদেশে পাঠাবে। তার আগে যে গ্রাউন্ড তৈরি করতে হয়, সেই গ্রাউন্ড তৈরি করার জন্যই কিন্তু ফয়সাল করিম মাসুদকে তারা গ্রেপ্তার করেছে। এবং আমাদের কাছে মনে হয় বাংলাদেশ সরকার যদি এখন এই ব্যাপারে তাদের সাথে দেন দরবার করে, তাহলে হয়তো তারা তাকে ফেরত দেবে। ফেরত দিয়ে ওই যে দীর্ঘদিনের যে ক্ষত বাংলাদেশের মানুষের হৃদয়ে সৃষ্টি হয়েছে, এই ক্ষতটা কিছুটা লাঘবের তারা চেষ্টা করবে এবং তারা বাংলাদেশের জনগণকে এই মেসেজ দিতে চাইবে যে দেখো, আমরা কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে, তোমাদের দাবি দেওয়ার প্রতি, তোমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি আমরা পূর্ণ মাত্রায় ওয়াকিবহাল এবং শ্রদ্ধাশীল। এই যে ওসমান হাদির হত্যাকারীকে আমরা তোমাদের কাছে ফেরত দিলাম। এতে করে তারা বাংলাদেশের সিম্পিতি অর্জন করতে চেষ্টা করবে। তারপরে সরকারের সাথে তারা একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। নতুন সরকারের সাথে তারা যে কিভাবে কাজ শুরু করবে, এটা তার প্রথম পদক্ষেপ এবং বাংলাদেশের মানুষের চোখে একটা ধুলা দেবার নামান্তর। যাই হোক, তাদের ভিতরে যে আশাই থাকুক, যে উদ্দেশ্যই থাকুক, ফয়সাল করিম মাসুদ 2 কালপ্রিট, 2 হত্যাকারী গ্রেপ্তার হয়েছে।
এটি অনেক সুখের কথা। তাদেরকে বাংলাদেশের কাছে সমর্পণ করা হোক, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে, কারণ এই হত্যাকারীদের বিচার সময়ের দাবি ছিল। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আগামী 12 তারিখে অর্থাৎ 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সংসদ অধিবেশনে জামাত ইসলাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে এবং বলা চলে এটা খুব সময় উপযোগী এবং যুগ উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা হচ্ছে, আপনারা জানেন যে বিএনপি তো শুরুতেই গণভোট তারা মানতে চাচ্ছে না। জুলাই সনদে যে স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরের কথা তারা এখন ভুলে গেছে। তারা সংবিধান সংস্কার পরিষদের ওই শপথ তারা গ্রহণ করে নাই। সব মিলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তাদের এত পছন্দ হয়েছে যে তারা এই শাহাবুদ্দিন চুপ্পুর ভিতরেই তারা তাদের সবকিছু খুঁজে পেয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখুন বলেছেন যে রাষ্ট্রপতির জন্য বিএনপির ভিতরে একাধিক লোকের নাম আছে, 2-3 জন আছে, তবে এত তাড়াতাড়ি কেন রাষ্ট্রপতি পরিবর্তনের কথা আপনারা বলছেন? এই রাষ্ট্রপতির মেয়াদ তো সংবিধান অনুযায়ী শেষ হয় নাই। মির্জা ভাই, সংবিধান অনুযায়ী তো অনেক কিছুই শেষ হয় নাই। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার মেয়াদও শেষ হয় নাই। সংবিধান অনুযায়ী 2026 সালে নির্বাচনের কোনো কথা ছিল না। এই আপনারা হঠাৎ করে যে সংবিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, আপনারাও ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, সেই সংবিধানের প্রতি এত গদগদ হয়ে গেলেন কেন? এটি বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্স পড়া লাগে না, এটি আমরা বুঝি। যাই হোক, এই সংসদে বিএনপি যে পদক্ষেপগুলো নিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে যাবার এবং গণভোটকে পাশ কাটিয়ে যাবার, সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে যাবার, এবং তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়েই জাতীয় সংসদে প্রথম তারা বক্তব্য দেওয়াবেন, তার বক্তব্য তারা বসে শুনবেন। অবশ্যই তাদের কাছে অমৃতের মতো লাগবে, তবে বিরোধী দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, আমরা কোনো মতো অবস্থায় এই রাষ্ট্রপতির বক্তব্য আমরা শুনবো না। অ্যাডভোকেট শিশির মনির তিনি এই বিষয়টি খোলাসা করেছেন। তিনি বলেছেন, যখন রাষ্ট্রপতি বক্তব্য দিবেন তখন আমরা বের হয়ে আসবো, ওয়াকআউট করব, তারপরে তার বক্তব্য শেষ হয়ে গেলে আবার বিরোধী দল সেখানে যে তারা তাদের কথাবার্তা বা পরবর্তী কার্যক্রম তারা চালিয়ে নিতে পারে। কারণ যে রাষ্ট্রপতি হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার সাথে সরাসরি জড়িত, তার হাতে রক্তের দাগ, যিনি সরাসরি হত্যা করেছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তার মুখ দিয়ে যখন ছাত্র জনতার প্রশংসা বের হবে, এটি আসলে প্রশংসা নয়, এটি হবে সবচেয়ে বড় প্রহসন এবং এটি নাটক মঞ্চায়ন হবে, এটা কাটা গায়ে নুনের ছিটা হবে। অর্থাৎ তিনি তার অন্তরের ভিতরে মুস্কি হাসি রেখে মুখ দিয়ে শুধু একটা মেকি কান্নার ভাব করবেন যে আহা, এত মানুষ এখানে শহীদ হয়েছে। সুতরাং এই কথা বিএনপি শুনলেও শুনতে পারে, বিএনপির অনেক কিছুই হয়তো তাদের সংবিধানে আছে, এজন্য তারা শুনলেও শুনতে পারে। আবার দেখুন, এই শাহাবুদ্দিন চুপ্পুর হাত থেকে জাইমা রহমান পুরস্কার নিয়েছে, যে শাহাবুদ্দিন চুপ্পু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাসভবনের সামনে বালির ট্রাক দিয়ে তার যাতায়াতের পথ রুদ্ধ করে দিয়েছে, তার বাড়ির গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে, তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেয় নাই। এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু এর সাথে জড়িত। সেই শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাতি পুরস্কার গ্রহণ করছেন। আসলে আমার মনে হয় ক্ষমতা এমন একটা মলম, যে মলম যে কোনো জায়গায় লাগানো যায়, ক্যান্সারেও লাগানো যায়, গ্যাংগ্রিজেও লাগানো যায়, আবার চুলকানির উপরেও লাগানো যায়। এরকম একটা মলম ক্ষমতা। ক্ষমতার মোহে সবকিছু এইভাবে ভুলে যাওয়া যায়। মায়ের হত্যাকারীর সাথে, পিতার হত্যাকারীদের সাথে এইভাবে করা যায়, বসা যায়, তার কথা শোনা যায় মনোযোগ দিয়ে। কি জানি ভাই, আমাদের তো আসলে এগুলো মাথায় ঢোকে না, তারা কেমনে পারে এগুলো। যাই হোক, জামাত ইসলাম ওয়াকআউট করবে, তাকে অ্যাভয়েড করবে, তার কথা শুনবে না, এবং এই দিন তারা গণভোটের মাধ্যমে যে অধিকার ডেপুটি স্পিকার দেয়া, এই অধিকার তারা আদায় করে নিয়ে আসবে, তারা কোনো দান গ্রহণ করবে না। খেলা কোন লেভেলে চলছে? নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মামলা করায় বিএনপি নেতা শোকজ, মির্জা আব্বাসকে চাঁদাবাজ। নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন রকমের কথা বলে থাকেন, যে কারণে বিএনপির এক নেতা মানহানির মামলা করেছেন। সেই বিএনপির নেতাই শোকজ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দেশে আমি এর আগেও বলেছি যে এবারের সরকার সবার জন্য, পুরো দেশের মানুষের জন্য ন্যায় করবে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির নামে যে মামলাটি করা হয়েছে, এই মামলা করার কারণে বিএনপি নেতা শোকজ হয়ে যাচ্ছে। অথচ সোশ্যাল মিডিয়াতে কত কথা, মির্জা আব্বাসকে চাঁদাবাজ, মির্জা আব্বাস বিভিন্ন রকমের মন্তব্য করে থাকেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে বিএনপি নেতা শোকজ হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম এবারের সরকার একটু অন্যরকম ভাই, পুরো দেশের মানুষের জন্য ন্যায় যেটা সেটাই তিনি করবেন। দেখেন কি হয়েছে, আমরা সেই নিউজে চলে যাব। অফিসিয়াল নিউজ দৈনিক ইত্তেফাক, বলা হচ্ছে অনুমতি ছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ।
মাথায় নষ্ট। ব্যতিক্রমী একটি আমরা অন্যরকম একটি খবর দেখতে পাচ্ছি। বিরোধী দল মানেই যে কোণঠাসা হয়ে থাকবে, বিরোধী দল মানেই মামলা মোকদ্দমা জেল হাজতের মধ্যে থাকবে, এবারকার ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন দিকে চলে যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের মন্তব্য কিন্তু করেন মির্জা আব্বাসকে নিয়ে, আর সেই মির্জা আব্বাসের জন্য বিএনপির এক নেতা বাদী হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছেন। এখন বিএনপির সেই নেতাই শোকজ। দেখেন কি বলছে, অনুমতি ছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ। বিস্তারিত কি বলা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ শোকজ দিয়েছে দলটি। রোববার 8 মার্চ বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের অনুমতি ছাড়াই স্বপ্রণোদিত হয়ে আশরাফুল ইসলাম এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা দিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টন সহ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। ও মাই গড। এর আগে রোববার সকালে আশরাফুল ইসলাম ঢাকার আদালতে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যেখানে মামলার যে আবেদন সেখানে যেটা বলা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলার প্রতীক নিয়ে নির্বাচন করে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। এরপর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে তিনি মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর মন্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। মিথ্যা এবং মানহানিকর। এদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদতের আদালত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অবমাননার অভিযোগে করা মামলায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। মানে ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে। এক, নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মামলা দেওয়ায় বিএনপির সে নেতা শোকজ, এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালত থেকে সমন জারি করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবশ্যই এই যেহেতু মামলাটি গ্রহণ হয়েছে, এখন আমরা সর্বশেষ যেটা রেজাল্টটা পাবো সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আমার কাছে মনে হয়েছে এবারের যে সরকার, এটা পুরো বাংলাদেশের মানুষের জন্য যেটা ন্যায় সেটাই তিনি করবেন। ক্ষমতায় না এসেও নাগরিক সেবায় অনন্য চমক সৃষ্টি করছে জামাত, অসাধারণ এক্সাম্পল সৃষ্টি করছে জামাত। তো দর্শক, এটা ইতিহাসে বিরল ঘটনা, এটা রাজনীতিতে দেখা যায় না। এটা দেখবেন আপনি ইউরোপ আমেরিকায়। বাংলাদেশে বিরোধী দলের কাজ শুধু সরকারের সমালোচনা করা, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না, ইতিহাস এটাই। কিন্তু জামাত যা শুরু করেছে, মানুষ আক্ষেপ করবে, মানুষ জামাতকে হন্য হয়ে খুঁজবে, মানুষ বলবে যে এই জামাতকেই চাই, জামাতকে মানুষ জোর করে ক্ষমতায় বসাতে চাইবে। জামাত সেই কৌশলে এগোচ্ছে। এই যে বিএনপির অপকর্মের বিরুদ্ধে জামাত রাজপথে নামছে না, আরে মানুষ রাজপথে নেমে যাবে। মানুষ বলবে যে জামাত আপনারা আসেন। দেখেন জামাত কি করেছে, এটা আলাদা টপিক, কিন্তু জামাতের এমপিরা যা করছে একটু খোঁজ নিয়ে দেখেন। জামাতের 68 জন এমপি পথে প্রান্তরে যেভাবে দৌড়াচ্ছে, কিন্তু দুঃখজনক এটা প্রচার হচ্ছে না। বিএনপির মতো যদি প্রচার হতো, যমুনা টিভি, 71, ডিবিসি, সব টেলিভিশন চ্যানেল যদি জামাতের এমপিদের এই ভালো কাজ প্রচার করতো, মানুষ বলতো যে এটা তো বাংলাদেশ না, এটা তো ইউরোপ আমেরিকা, এটা তো খোলাফায় রাশেদার যুগ। এমপি রাতের আধারে মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছে, কার কি সমস্যা বলো। এমপি সাইকেল চালাচ্ছে, কৃষকদের সাথে খাচ্ছে, হাটে বাজারে যে বাজার করছে। এমপি নিজে তার জমিতে সার দিতে যাচ্ছে, পুলিশ এসে দাঁড়িয়ে থাকে তার জন্য, বাসা থেকে বলে যে আব্বা সার দিতে গেছে, আপনি বসেন, আসেন, চা খান, অথবা রোজার দিন বসে থাকেন, সার দিয়ে আসুক, তারপরে যাবে আপনাদের কাজে। কিন্তু এগুলো প্রচার হচ্ছে না। আওয়ামী লীগের মতো জামাতের হাতে যদি মিডিয়া থাকতো, এগুলোকে গ্লোরিফাই করে বাংলাদেশকে ইউরোপ আমেরিকার চাইতে সমৃদ্ধ এবং স্মার্ট বানিয়ে দেওয়া হতো। জামাতের এমপিরা যা করছে, আই রিপিট, ওটাকে জাস্ট এখন বিএনপির হাতে বা আগে আওয়ামী লীগের হাতে যে পরিমাণ মিডিয়া আছে, এর অর্ধেক মিডিয়া যদি জামাতের হাতে থাকতো, এতদিনে পৃথিবীব্যাপী তোলপাড় তৈরি হয়ে যেত। সারা পৃথিবী থেকে জামাতের এমপিদের দেখতে আসতো এবং তাদেরকে দাওয়াত দিত। এরা কি মানুষ না ফেরেশতা? এইভাবে করছে। আবার যে কাজ সরকারের, কিন্তু সরকার করছে না, জামাত এগুলো করবে, মানুষকে খাবার দিচ্ছে। ডাকসু দেখেন না, রাষ্ট্রের সরকারের বিশ্ববিদ্যালয়ে টাকা নেয়, নিজেদের পকেটে টাকা, নিজের দলের সাবেক নেতা কর্মীদের কাছ থেকে টাকা এনে কোটি কোটি টাকার কাজ করে, কোটি কোটি টাকার কাজ। এক খণ্ড সোনার টুকরো ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসুর কারণে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 1 টাকাও দিতে পারেনি। চিন্তা করছেন জামাত কি বলে, ষাঁড় গরু থেকে 40 মণ দুধ বের করতে পারে জামাত শিবির। এরকম এক্সাম্পল সেট করছে, অসম্ভবকে সম্ভব করতে পারছে। দর্শক, এবার দেখেন, ক্ষমতায় নাই জামাত, আসার আগেই জামাতের কিন্তু এই যে ভূমিকম্প, বারবার ভূমিকম্প স্ক্যানের একটা সেবা ছিল, হটলাইন, ফোন দিলে দেশি বিদেশি দক্ষ ইঞ্জিনিয়াররা আপনার বিল্ডিং স্ক্যান করবে এবং আপনার বিল্ডিং ঝুঁকিতে আছে কিনা, ঝুঁকিতে থাকলে করণীয় কি, ফ্রি পরামর্শ দিয়ে আসবে। এবং দেখেন এই সেবা সরকার যদি চালু করে আর জামাতের যদি থাকে, মানুষ
জামাতেরটা নিবে কেন? যে মানুষের পারসেপশন এরকম যে সরকারেরটা নিলে তো ঘুষ দিতে হবে, কোন জায়গা থেকে কত টাকা চেয়ে বসে বলা যায় না, আর জামাত টাকা নিবে না এটা আমরা জানি। আর সরকারের যে স্ক্যান ওটাও 2 নম্বরে থাকতে পারে, কারণ হয়তো ভুয়ো ইঞ্জিনিয়ার এসেছে, এটা হতে পারে। কারণ বাংলাদেশে তো নন্দ্র দুর্নীতি, কিন্তু জামাতের যে টিম আসবে এখানে কোনো ভেজাল থাকবে না, এটা নিশ্চিত। অত চোখ বুঝে যেতে পারে, মানুষ জামাতকে বিশ্বাস করে। হ্যাঁ, অনেক মানুষের জামাতকে ভোট দেয় না, কিন্তু বিশ্বাস করে জামাত। ইটস ট্রু। বর্তমানে কিন্তু অনেক বড় একটা সুখবর দিতে চাই। আগে অনেক বড় সুখবর, আমরা আমাদের হাদির বিচার পাইতে যাচ্ছি, বিচার পেয়ে যাব খুব তাড়াতাড়ি। কেন জানেন? হাদির আসামি ধরা পড়ছে, মেইন আসামি ওই যে ফয়সাল আর আলমগীর কলকাতার বনগাঁতে ধরা পড়ছে। ওরা পার হয়েছিল মেঘালয় বর্ডার দিয়া, পুলিশের কাছে যেটা বলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে তারা। কোর্টে উঠাইছিল আজকে, কিন্তু কোর্ট থেকে তাদের জেলে পাঠিয়ে দিছে, যেটা নিয়ম আর কি। এই ধরনের আসামিকে রিমান্ডে দেওয়ার দরকার হয় না। কারণ কি জানেন? ওদের কাছে তো খুনি না, ওদের দেশের কাউকে তো খুন করে নাই। ওই দেশের আইন কি? বর্ডার ক্রস করে চলে গেছে, ভিসা নাই, পাসপোর্ট নাই, হয়তো পাসপোর্ট আছে ভিসা নাই, এই আইনের মধ্যে জেলের মধ্যে পাঠিয়ে দিছে। এখন কথা হয়েছে আমরা কেমনে বিচার পাবো? এই যে আমি একটু আগে বললাম এটা একটা খুশির খবর। কেমনে খুশির খবর হলো? আসামি তো ভাই কলকাতার জেলে, তাহলে বাংলাদেশে বিচার হবে কিভাবে? নিশ্চয়ই বিচার হবে, এই আসামিকে দিয়ে দিবে। হ্যাঁ, ওরা অপেক্ষা করতেছিল নির্বাচিত সরকার আসলেই এই আসামিকে দিয়ে দিবে। এই আসামিকে তুইলা দিয়া বাংলাদেশের হাতে, বাংলাদেশের সাথে হাত মিলাবে। এই যে গত 18 মাসে যেটু ক্ষতি হয়েছে না, সেই ক্ষতি পূরণ করার জন্য প্রথম যে কাজটা করবে এই ফয়সাল আর আলমগীরকে বাংলাদেশের আইনের হাতে তুইলা দিবে। আর ওরা ধইরা নেন, যেটা বলবো সেটা সত্যি মনে করবেন না, ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, এরা অনেক আগেই ধরা পড়ছে। কিন্তু এই ধরা পড়াটা পুরাটাই ভাই সাজানো নাটক। হ্যাঁ, সাজানো নাটক, অনেক আগে থেকেই ধরা পড়ছে, এখন প্রকাশ করলো। কারণ ওরা অপেক্ষা করতেছিল নির্বাচিত সরকার আসুক, ওই নির্বাচিত সরকারের হাতে তুইলা দিয়া বাংলাদেশের সাথে বন্ধুত্বটা গাঢ় করবে। গত 18 মাসে যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি পূরণ করার জন্য প্রথম পদক্ষেপ বলতে পারেন এই হাদির, এই আসামিদেরকে আমাদের হাতে বুঝাই দিলে আমরা কি সত্যি সত্যি খুশি হব না? নিশ্চয়ই আমরা খুশি হব। আর নির্বাচিত সরকার বিএনপি যা কিছু করুক না কেন ভাই, এই বিচারটা যদি কইরা ফেলায় ওরা কিন্তু প্রশংসায় ভাইসা যাবে। অতীতের অনেক কিছু আমরা ভুলা যাব, এটা নিয়েই আলোচনা করব। আমার মনে হয় এদিকেই এগোচ্ছে। হ্যাঁ, এদিকেই এগোচ্ছে। এই হাদির বিচার দিয়েই বিএনপি দেখবেন প্রশংসায় ভাইসা যাবে, এটা আপনারা নোট করে রাখতে পারেন। কিন্তু এখন আসি, হাদি যেখানে নির্বাচন করতে চাইছিল সেখানে যে পাটোয়ারি আসলো, হাদি শাহাদাত বরণের পর পাটোয়ারি ওই জায়গাটায় আসলো। হাদির জায়গায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি আসলো, কত ভোটে হারছে? মাত্র 4900 ভোটে। হাদি থাকলে কিন্তু অবশ্যই পাস করতো, তাই না? হাদির জায়গায় আসাতে নাসিরউদ্দিন পাটোয়ারি এত ভোট পাইছে। এমনিতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা বেয়াদব বলি, মুরব্বীরা। হ্যাঁ, সবাই বেয়াদব বলে। আর ওই বেয়াদবের বিরুদ্ধে আবার মামলাও হয়ে গেছে, সমন জারি হয়েছে। হ্যাঁ, কি অবস্থা চিন্তা করেন। শেষ পর্যন্ত আইনের কাছে নিয়ে তুইলা দিল নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এতে কি নাসিরউদ্দিন পাটোয়ারি থেমে যাবে আপনাদের মনে হয়? না ভাই, ওরা আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি, থামার লোক না। ও তো চাইতেছিল ওই তার নামে মামলাটা হোক, এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনারা পরে মিলাই নিয়েন হিসাবটা। ও চাইতেছিল কেউ আমার নামে মামলা করে না কেন? কারণ কি জানেন? ওর কাছে প্রমাণ আছে। প্রমাণ না থাকলে একটা লোক এভাবে দিন রাত 24 ঘন্টা মাফিয়া, চান্দাবাজ এভাবে বলতে পারে না। এবং নির্বাচনের পরে উনি যখন এমপি হয়ে গেল, মির্জা আব্বাস সাহেব যখন এমপি হয়ে গেল এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেল, তারপরও কিন্তু থামে নাই। হ্যাঁ, তারপরও থামে নাই, বলেই যাচ্ছে। কারণ সে চাচ্ছিল তার নামে কেউ মামলা করুক। মামলা করলে লাভটা কি? তাহলে লাভ আছে ভাই, লাভ আছে। তার কাছে যে প্রমাণগুলো আছে সে এখন দিতে পারবে। প্রমাণ ছাড়া তো ভাই ওইভাবে চিৎকার করতো না রাস্তায়। নিশ্চয়ই তার কাছে অনেক প্রমাণ আছে, যে প্রমাণগুলো এখন সে দিতে পারবে। মহামান্য আদালতকে বলতে পারবে আমার কি সত্যি কথা বলার স্বাধীনতা নাই? এই নেন প্রমাণ। আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে কি হবে? মানহানির মামলা যেটা হবার সেটাই হবে, সরি বইলা দিবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সরি বলার লোক? আমার তো মনে হয় তাকে আমার যেটা দেখা মনে হয়েছে ভাই, একেবারেই বিপ্লবী, পুরাটাই বিপ্লবী, আগাগোড়া পুরাটাই, কোনো আপোষ নাই। কেন আপোষ নাই জানেন? নীতির পথে চলে, ইমান ঠিক আছে, যার জন্য বুকের মধ্যে ওই জোরটা থাকে। এই ধরনের মানুষকে মাথা নত করানো যায় না, তো পারে না ভাই। আপনারা খেয়াল করেন, কিছুদিন আগে খেয়াল আছে যমুনার আশেপাশে এক ভাইকে, ওই যে মাথায় টুপি পাঞ্জাবি পরা, খুব মারতেছিল সবাই মিলা। ও টু শব্দ করছে, এভাবে দাঁড়ায় ছিল। যারা মারছে তারাই তো হরান হয়ে গেছে। খেয়াল আছে? কারণ এটা হলো ইমানই জোর। ওইভাবে দাঁড়ায় থাকতে পারে কারা জানেন? যারা ইমানের জোর আছে তারাই পারে। যার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে হার মানাইতে পারবে না, ও হার মানার মানুষ না। অপেক্ষায় থাকি নেক্সট কি হয়। হ্যাঁ, আদালতে কি হয় এই ব্যাপারটা দেখা খুব আমার আগ্রহ। তবে ওই বিচারের মধ্যে যদি বা একটা লাইভ প্রোগ্রাম করতো, মানে লাইভ ক্যামেরা থাকতো আর আমরা দেখতাম কি বলে, তাহলে ব্যাপারটা খুব জমতো। জানি না আদালত এই অনুমতি দিবে।